হ্যালো ভিউয়ার্স, জেননেস সার্জারি করতে নিয়মিত আমাদের এই সার্জারি ওসপি নিয়ে এই অনলাইন কোর্স সবাইকে স্বাগতম। আমি একটা অনুষ্কান্তি দাস আছি এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে। আমরা ইতিমধ্যে আমাদের অনেকগুলো ক্লাস নিয়ে নিচ্ছি, এখন আমাদের শেষের দিকে চলে আসলাম। আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমরা আলোচনা করবো ওসপি, সেটা হলো ডাটা ইন্টারপ্রিটেশন। এই ডাটা ইন্টারপ্রিটেশন নিয়ে আমরা আমাদের মেইন লেকচারে আমরা চলে যাই। এইরকম একটা ইয়েতে ডাটা ইন্টারপ্রিটেশনে একটা সিনারিও দেওয়া থাকবে, বিশাল বড় সিনারিও দেওয়া থাকবে এবং তার আন্ডারে সাবসেকশনে কয়েকটা প্রশ্ন থাকবে, সেগুলো তোমার লিখতে হবে। ঠিক আছে? তো ডাটা ইন্টারপ্রিটেশনে সিনারিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে পড়তে হবে, প্রত্যেকটা পয়েন্ট টু দ্য পয়েন্ট পড়তে হবে। সিনারিও পড়তে 5 মিনিট সেশন যদি হয়, সেক্ষেত্রে সিনারিও পড়তে নিবার 3 মিনিট সময়, আর 2 মিনিটে অ্যান্সারের ভাগগুলো থাকবে খুবই অল্প অল্প, মানে 1-2 কথায় অ্যান্সার লেখা যাবে। তো অ্যান্সার লেখা নিয়ে তুমি যদি মাথায় ক্যাপচ করতে পারো সিনারিওটা, ডায়াগনোসিসটা, তাহলে অ্যান্সার লিখতে খুব বেশি সময় লাগবে না। তো সিনারিওর প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু গুরুত্ব সহকারে লিখতে হবে। এবং যদি বেশি বড় সিনারি হয়ে যায়, তাহলে টেকনিকটা হচ্ছিল আগে প্রশ্নগুলো পড়া। সাপোজ দ্যাট প্রশ্ন তো কেমন থাকবে, ডায়াগনোসিসটা কি, ঠিক আছে, ডায়াগনোসিস প্রত্যেকটা পয়েন্ট লেখার অপশন দেবে। তারপরে প্রশ্নটা কি আছে চট করে যদি পড়ে ফেলতে পারো, তাহলে কিন্তু প্রশ্নটা ওই সিনারিও পড়ার ক্ষেত্রে ওইগুলাতে মাথায় ক্লিক করে করে অ্যান্সার করতে পারবা, যদি বেশি বড় থাকে সিনারিও। ওকে, তাহলে আমরা প্রথম সিনারিওতে চলে আসি। এই সিনারিওতে বলছে যেটা 25 ইয়ার্স, এটা একটা কি পয়েন্ট। ইয়ং মেরিড বলছে এবং লেডি বলছে, ঠিক আছে, মেয়ে। কোথায় আসছি? ইমার্জেন্সিতে আসছি। কি নিয়ে আসছে? সাডেন সিভিয়ার রাইট আইলিয়াক ফসা পেন। ওকে, আচ্ছা। দেন তার বলছে যে তার লো গ্রেড ফিভার আছে, লো গ্রেড ফিভার এবং অকেশন ভমিটিং আছে। এক্সামিনেশন করে পরে আমরা পাইলাম তার রাইট লেফট টেন্ডার পাইলাম, রিবাউন্ড টেন্ডারনেস পাইলাম, রক্সিং সাইন পজিটিভ পাইলাম, সোয়াস সাইন পেলাম পজিটিভ। ডাব্লিউবিসি কাউন্ট আমরা পাইলাম অনেক বেশি, মানে মোটামুটি বেশি, 11,000 নর্মাল, 13,000 আছে। নিউট্রোফিল অনেক বেশি, 86%, তার মানে নিউট্রোফিল লিউকোসাইটোসিস। ইএসআর পাইলাম একটু বেশি, 5 সেল পাইলাম ইউরিনে নর্মালি, আর আরবিসি পাই না, তো ইউরিন আর্মি নর্মাল আছে। দেন আল্ট্রাসাউন্ড অ্যাবডোমেন বসে নর্মাল আছে। ওকে, তাহলে এই হচ্ছে তার মোটামুটি ফাইন্ডিংসগুলা। দেন ভালো করে পড়লাম, তারপর হোয়াট ইজ দ্য মোস্ট প্রবাবল ডায়াগনোসিস। তাহলে আমাদের মোস্ট প্রবাবল ডায়াগনোসিস আমরা কি লিখবো? ইট মে বি এন কেস অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। অল্প কথা শেষ। এখানে কিন্তু অন্য আর কোনো কিছু নাই। কমপ্লিকেশনস যে ব্যাপার স্যাপারগুলো থাকে না, অ্যাপেন্ডিক্স ম্যাস কিংবা অ্যাপেন্ডিক্স অ্যাবসেস কিংবা সেপসিসের ফিচার্স, এগুলো কিন্তু এখানে নাই। জাস্ট খালি পয়েন্ট দিয়েছে যে এটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের মতো, কোনো কমপ্লিকেটেড কিছু বলা নাই। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে ডায়াগনস্টিক স্কোর, ঠিক আছে। তো স্কোরিং সিস্টেম এখানে লাগবে কিন্তু, বা মানে আমরা এখানে জানি অ্যাপেন্ডিসাইটিসের যখন আমরা ডায়াগনোসিস করি, আমরা স্কোরিং আছে এল বার্ডারো স্কোরিং, বা এটাকে যদি আমি এনোটে শর্ট ফর্মে লিখি, এটা হচ্ছে মন্ট্রিলস, মন্ট্রিলস, ঠিক আছে। হ্যাঁ, MONTRE, মন্ট্রিলস, ELS। ওকে, তাহলে আমরা একটু যদি চিন্তা করি, এম দিয়ে হচ্ছে মাইগ্রেটরি অ্যাবডোমিনাল পেইন, মাইগ্রেটরি অ্যাবডোমিনাল পেইন, এটা হচ্ছে পেরিঅ্যাম্বিলিক্যাল পেইন ছিল যে শিফটেড টু দ্য রাইট ইলিয়াক ফসা। এই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু বলে নাই যে তার পেরিঅ্যাম্বিলিক্যাল পেইন ছিল, তো সরাসরি প্রথম থেকেই বলছে রাইট ইলিয়াক ফসা পেইন। এটা পয়েন্ট যোগ হইতে পারে, না হইতে পারে, প্লাস মাইনাস দিলাম, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি এ হবে মেন্টালস, ঠিক আছে। এতে হচ্ছে এনোরেক্সিয়া, তারপরে নোশিয়া, তারপর হচ্ছিল টেন্ডার পাইছি আমরা যেটা, তারপর রিবাউন্ড টেন্ডারনেস, তারপর এলিভেটেড টেম্পারেচার, দেন শিফটেড টু দ্য রাইট বা লেফট। শিফট S4 হচ্ছিল শিফট টু লেফট, এটা একটু বুঝতে হবে। তার মানে দেখো এই স্কোরিং সিস্টেমে আমাদের কিন্তু মোটামুটি সবগুলো পয়েন্টই হচ্ছিল ফ্রম দ্য ক্লিনিক্যাল ফাইন্ডিংস, এক্সামিনেশন এবং হিস্ট্রি। তার মানে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস করার জন্য কিন্তু আমাদের শুধুমাত্র ক্লিনিক্যাল হিস্ট্রি বেশি ইম্পর্টেন্ট। আর একটা লাস্টের এসটা আছে হচ্ছিল ফর দ্য এল এবং এস। এল দিয়ে হচ্ছে লিউকোসাইটোসিস, মানে ডাব্লিউবিসি কাউন্ট বেশি। এল দিয়ে হচ্ছিল লিউকোসাইটোসিস, ডাব্লিউবিসি কাউন্ট বেশি। আর এস দিয়ে হচ্ছে শিফট টু লেফট, এটা একটু বোঝার আছে। শিফট টু লেফট মানে হচ্ছে হলো নিউট্রোফিল কাউন্ট বেশি, ঠিক আছে।
তাহলে নিউট্রোফিলিক লিউকোসাইটিস এটা হচ্ছিল তার শিফট টু লেফট মানে বুঝাইছে। তাহলে এই পয়েন্টগুলো যোগ করে আমরা দেখব তার ডায়াগনোসিস স্কোর কত হয়েছে। রিবাউন্ড টেন্ডারনেস হচ্ছে 2 পয়েন্ট আছে। আচ্ছা, এবং এই পয়েন্ট যখন 7 এর বেশি অথবা সমান হবে দেন আমাকে অবশ্যই অপারেশন করতে হবে। এই কোভিড সিচুয়েশনে আমরা এখন কিন্তু ইমার্জেন্সি সার্জারিগুলোর ক্ষেত্রে কিন্তু স্কোরিং সিস্টেমগুলো খুব বেশি করে গুরুত্ব দিচ্ছি, যাতে আমরা অপারেশনে এক্সপোজার আমাদের কম হয়। এই ক্ষেত্রে কিন্তু এলভাডোর স্কোরিং করেই কিন্তু এখন সার্জারিগুলো করা হয়। যদি 6 এর কম থাকে তাহলে কিন্তু আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিয়ে ছেড়ে দিচ্ছি, আর 7 এর উপর হলে আমরা অপারেশন করতেছি। নেম ফর ইনসিশন বাই হুইচ দিস সার্জারি ক্যান বি ডান, এটা আমরা বুঝি এপিসি কমনলি গ্রিডার ইনসিশন, তারপর হচ্ছিল আমরা রাদারফোর্ড মরিসন মাসল কাটিং ইনসিশন, তারপরে মিডল্যান্ড দিতে পারি, রয়ার মিডল্যান্ড, রাইট প্যারামিডিয়ান, এই অনেকগুলো ইনসিশন দিয়ে কিন্তু এপিসেক্টমি করা যায়। দ্বিতীয় যে সিনারিওটা আছে আর কি, দ্বিতীয় সিনারিওটাতে আমাদের যে কথাটা বলছে সেই কথাটা হচ্ছে হলো এরকম যে 35 ইয়ার্স মেল প্রেজেন্টেড টু ইউ উইথ 35 ইয়ার্স, প্রত্যেকটা মেল, ইয়েলো কালারেশন, ইউরিন স্ক্লেরা, আবার ইচিং আছে 15 দিন ধরে। তাহলে এটা বোঝা গেল অবস্ট্রাকটিভ জন্ডিস। বলছে কয়েকদিন ধরে তার জন্ডিসটা ডিপার হয়েছে, ফিভার আসছে, কোলিক অ্যাবডোমিনাল পেইন আসছে। আমরা এই জানি এই যে চারকোস ট্রায়াডে কি থাকে, ইন্টারমিটেন্ট ফিভার, ইন্টারমিটেন্ট পেইন আর ইন্টারমিটেন্ট জন্ডিস, তাই না? তাহলে এই চারকোস ট্রায়াড এখানে চলে আসলো। আচ্ছা, তারপর ডাব্লিউসি কাউন্ট বেশি পাইলাম আমরা, নিউট্রোফিল অনেক বেশি পাইলাম, বিলিরুবিন পাইলাম 8.5, এটা অনেক বেশি, অ্যালকান ফসফেট বেশি, আইএনআর 2.5। এখন আমাকে বলা হলো যে এই পেশেন্টের ডায়াগনোসিস লেখো, তাই তো? আমরা যেহেতু এখানে চারকোস ট্রায়াড আছে, সাথে তো অবস্ট্রাকটিভ জন্ডিস আছে, আমাকে কিন্তু আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস বলে না এখানে যে আমি বলবো যে সরাসরি স্টোন আছে, তা কিন্তু বলবো না। তাহলে আমাকে বলতে হবে যে এটা হচ্ছে মোস্ট ডায়াগনোসিস হচ্ছিল কোলাঞ্জাইটিস ডিউ টু হোয়াট, অবস্ট্রাকটিভ জন্ডিস। ওকে, এখানে কোনো কোলাডোলিস আসে নেই। মোস্ট প্রবাবল কজ, সেকেন্ড কোয়েশ্চেন বলছে যে এটা মোস্ট প্রবাবল কজ হতে পারে। আমরা দেখছি যে দেখা গেছে যে কোলাঞ্জাইটিসটা কমনলি হয় ইন স্টোন ডিজিজ রাদার দেন দ্য মেলিগন্যান্সি। সো আমি মোস্ট প্রবাবল কজ বলে আমি বলতে পারি, হ্যাঁ এখানে আমি বলতে পারি যদি কোলাঞ্জাইটিস এটাতে কমন, সো ইট ক্যান বি স্টোন ইন কমন বাইল ডাক্ট। 4 প্রিন্সিপালস অফ ইমিডিয়েট ম্যানেজমেন্ট আমরা সবাই জানি যে এগুলা, এবং এখানে আরেকটা পয়েন্ট খেয়াল করো, আয়নার বেশি। সো এই পেশেন্টের ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভিটামিন কে এর কথা কিন্তু আসবেই, কারণ তার তো লাগবেই। আচ্ছা, আর যেহেতু বিলিরুবিন বেশি, এত বেশি বিলিরুবিনের অপারেশন করলে কিন্তু ঝামেলা হইতে পারে। দ্যাটস ওয়াই এই প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টে কিন্তু, যেহেতু বিলিরুবিন বেশি, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টে কিন্তু আমরা চাইলেই কিন্তু একটা বিলিয়ারি স্টেন্টিং করে জন্ডিস কমায়, পেশেন্টের কোলাঞ্জাইটিস কমে তারপরে কিন্তু আমরা একটা স্টোন রিমুভ করার চেষ্টা করতে পারি, যদি স্টোন বড় হয় ইআরসিপি দিয়ে না আসে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কথাবার্তাগুলো এই ক্ষেত্রে, ঠিক আছে? তো আমি এইটা নিয়ে ডিসকাশনে না গেলাম। এই নেক্সট প্রশ্নটা হচ্ছে হলো একরকম যে আরটিএ হয়েছে, তার চেস্টে পেইন বলতেছে, জিসিএস বলা হয়েছে এখানে ভালো, টেম্পারেচার ভালো, পালস 104, বিপি 110/70, রেসপিরেটরি রেট বেশি, চেস্ট এক্সামিনেশনে প্যারাডক্সিক্যাল মুভমেন্ট, এক্সরে কথা বলি নাই আমরা। এবিজি দেবো 7.25, কার্বন ডাইঅক্সাইড 55, অক্সিজেন 70, বাইকার্বনেট 26, SpO2 91%, পটাশিয়াম 6.5। তাহলে এরকম একটা সিনারিও দিলে পরে কিন্তু আমাদের অনেকগুলা প্যারামিটার মুখস্থ করতে হবে। এবিজি রিপোর্ট, আর্টেরিয়াল ব্লাড গ্যাস, আমরা জানি ব্লাডের পিএইচ 7.35 থেকে 7.45। তো এখানে স্বাভাবিক, যেহেতু 7.35 এর কম, তো এটা কি অ্যাসিডোসিস আছে। অ্যাসিডোসিসটা কিরকম, দুই রকম, এটা কি মেটাবলিক নাকি রেসপিরেটরি, এটা আমাকে বের করতে হবে। মেটাবলিক নাকি রেসপিরেটরি, এটা কিন্তু আমাকে বের করতে হবে। তো মেটাবলিক এবং রেসপিরেটরি আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করি, বাই দ্য PCO2, ঠিক আছে? আমরা যখন আমি অ্যাসিডোসিস দেখলাম, দেখার পরে আমরা তার দেখবো হচ্ছিল তার PCO2, এটা কি বেশি আছে না কম আছে। ইউজুয়ালি যদি পিএইচ কমে, হ্যাঁ পিএইচ কমে, আর যদি PCO2 বাড়ে, ভাইস ভার্সা, রিভার্স হয়, তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে কজটা রেসপিরেটরি, ঠিক আছে? এখন যদি আমি দেখি পিএইচ কমলো, সাথে PCO2 কমলো, তাহলে কিন্তু আমার বুঝতে হবে এটা রেসপিরেটরি কজ না,
এটা কজটা হচ্ছিল মেটাবলিক। কথা আমি বুঝতে পারছি আই থিঙ্ক। তাহলে আমি যখন পিএইচ দেখলাম, পিএইচ দেখার পরে আবার যদি এরকম পিএইচ বাড়লো, ঠিক আছে, PCO2 কমে গেল, তাহলে বুঝবো এটা কজটা রেসপিরেটরি। আচ্ছা, এখন এটা তাহলে সিম্পল থিং, এখানে পিএইচ কম আছে, PCO2 বেশি আছে, তার মানে এটা কি কজ ইজ রেসপিরেটরি অ্যাসিডোসিস। ঠিক আছে, রেসপিরেটরি অ্যাসিডোসিস। আচ্ছা, আর PCO2 কিন্তু এখানে PO2 কিন্তু এখানে কম আছে, নরমালি থাকে আমাদের না PO2 বেশি, খুব বেশি কম না, আমরা PO2 এরকমই থাকে 80 থেকে 100 পর্যন্ত, একটু কম আছে, তার মানে এই পেশেন্টের অক্সিজেনও কম আছে। হ্যাঁ হ্যাঁ, তাই এটাকে আমরা হাইপোক্সিয়া। ওকে, তাহলে এটা হাইপার ক্যাপনিয়া, কার্বন ডাইঅক্সাইড বেশি, হাইপোক্সিয়া, বাইকার্বনেট লেভেল যদি চিন্তা করি এটা কিন্তু নর্মালি আছে, 22 থেকে 26 থাকে নর্মালি, এটা ভালো আছে, তার মানে এটা কি কম্পেনসেটেড। ঠিক আছে, তাহলে এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস উইথ হাইপোক্সিয়া। ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু SpO2 আবার অক্সিজেন দেওয়া থাকে, জন্য SpO2 ভালো আছে, আর পটাশিয়ামের কাউন্ট কিন্তু অনেক বেশি, হাইপার ক্যালেমিয়াস। তাহলে এই যে ফাইন্ডিংস গুলো, এটার ক্ষেত্রে ফাইন্ডিংস গুলো বের করা কিন্তু ভেরি কমন ফাইন্ডিংস, এগুলা পাইতে পারে। এরকম একটা সিনারিও দিলে পরে কিন্তু আরেকটা প্রশ্ন দিতে পারে, যেমন মনে করেন এটা ব্লান্ট ট্রমার একটা হিস্ট্রি, এখানে হেমোরেজিক শকের একটা ব্যাপার আছে। হেমোরেজিক শক কিন্তু 4টা ক্লাস আছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4। হ্যাঁ, এবং আমরা জানি যে একটা পালস 100-র বেশি হয় ক্লাস 2-তে, 100 বেশি হলে ক্লাস 2-তে। ব্লাড প্রেশার যদি একটা রোগীর কমে যায়, একটা শকের পেশেন্টের যদি ব্লাড প্রেশার হাইপোটেনশন পায়, তাহলে বুঝতে হবে যে এই পেশেন্টটার এটলিস্ট ক্লাস 3 হেমোরেজিক শক। ক্লাস 3-র আগ পর্যন্ত কিন্তু ব্লাড লস, মানে ব্লাড প্রেশার কমে না, তার মানে হচ্ছে ক্লাস 3 মানে হচ্ছিল এই পেশেন্টের এটলিস্ট মোর দেন 1.5 লিটারের মতো ব্লাড লস হয়ে গেছে। যদি কোনো পেশেন্টের নর্মাল যে প্রেশার তার থেকে কম পায়, তাহলে বুঝতে হবে যে পেশেন্টটা কিন্তু ক্লাস 3। তো এরকম ভাবে আসতে পারে। ঠিক আছে, যদি এরকমই পালস এত বেশি আছে, বললো এটা আরো কম, হ্যাঁ 80/60 বললো, তাহলে বুঝতে হবে যে এই পেশেন্টের হচ্ছিল ক্লাস 3 হেমোরেজিক শক। এটা কিন্তু এরকম একটা কোয়েশ্চেন কিন্তু পরীক্ষা দিতে পারে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তারপরে আসেন হচ্ছে হলো, এটা একটা খুব কমনলি, এটা আমরা দিলাম, এটা খুব কমনলি পরীক্ষা, এটাই কমনলি বিষয় আসে, ঠিক আছে, সবাই আমরা পারি। হ্যাঁ, যে একটা বার্নের হিস্ট্রি 2 ঘন্টা আগে, তার পার্সেন্টেজ হচ্ছে 40%, তার প্রথম 24 আওয়ার্সে তার ফ্লুইড ব্যালেন্স আমরা সবাই জানি, পার্কলেন ফর্মুলা 4 দিয়ে আমরা গুণ করি পার্সেন্টেজ অফ বডি সারফেস এরিয়া DSA। ঠিক আছে, পার্সেন্টেজ অফ বডি সারফেস এরিয়া, আর হচ্ছে হলো বডি ওয়েট, এর সাথে আমরা বডি ওয়েট গুণ দিই, বডি ওয়েট। তাহলে এই পেশেন্টের যদি আমরা চিন্তা করি 4 এর সাথে আমরা গুণ দিব 40, আবার গুণ দিব কত, বডি ওয়েট হচ্ছে বললাম 60 কেজি। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, এগুলো কিন্তু প্রয়োজন নাই, যেমন মনে করো এই 50 ইয়ার্স এর এখানে প্রয়োজন নাই, এখানে 2 ইয়ার্স এর হিসাব দেওয়া আছে, এটা পড়ে, তাহলে এটা আসলে মোটামুটি কত, 4 4 16 16 6 96 96 ml হয়। ঠিক আছে, 9.6 ml দিতে হবে 24 আওয়ার্সে। ঠিক আছে, এর ভিতরে হিসাব করে আমরা দেখছি ফার্স্ট 8 আওয়ার দিতে হবে তার হাফ, হাফ মানে হচ্ছে 4800, ফার্স্ট 8 আওয়ার্স 4800, আর পরের 16 ঘন্টা দিতে হবে দিস 4800। এখন যদি আমার কিন্তু পেশেন্টের 2 ঘন্টা কিন্তু পার হয়ে গেছে, তার মানে প্রথম 6 ঘন্টায় 8 থেকে 6 বিগলে 2 বিগলে 6 হয়, 6 ঘন্টা দিতে হবে 4800, আর পরের 16 ঘন্টায় বাকিটা দিতে হবে। তাহলে এই হিসাবটা এখানে চলে আসবে, আসতেই পারে। ওকে, ডিলেড কমপ্লিকেশন, ইমিডিয়েট কমপ্লিকেশন, এখানে থিওরিটিক্যাল প্রশ্নগুলো এখানে আসতে পারে। তো এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা বেশি বেশি আসে, বার্নেরটা বেশি বেশি আসে। অথবা এই প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি, যে একটা কি বলছে, একটা 40 ইয়ার্স উইমেন, 1 week history of persistent upper abdominal pain with nausea, vomiting without diarrhea. She tolerates only small amount of clear fluid by mouth. Example loss of skin on trago and reduced breast sound or right chest. দেখ, এটা অনেক কিছু দিল, দেওয়ার পরে বলতেছে সোডিয়াম হলো 138, এটা তো আমরা হিসাব করি, সোডিয়াম হলো নরমালি ঠিক আছে 136 থেকে 1.145 পর্যন্ত, পটাশিয়াম 2.6, এটা কিন্তু কম, এটা নরমাল লেভেল হলো 3.5 থেকে 4.5। বাইকার্বনেট হচ্ছে হলো আমি বলছিলাম আগে 22 থেকে 26, তখন এটা একটু বেশি আছে। আচ্ছা, পিএইচটাও কিন্তু অনেক বেশি আছে। ঠিক আছে,
আচ্ছা, তারপরে PCO2 হচ্ছে হলো 98, এটা অনেক অনেক PO2 নরমাল আছে, PO2 নরমাল আছে, PCO2 কিন্তু 52, এটাও বেশি আছে। আচ্ছা, বেজ এক্সেস ক্যালসিয়াম লেভেল দিছে, ক্যালসিয়ামটা কিন্তু কম আছে, বেজ এক্সেসটাও কিন্তু বেশি আছে। আচ্ছা, তাহলে আমরা যদি আগের সিজনে বুঝি পটাশিয়াম হাইপোক্যালেমিয়া, হাইপোনেট্রিমিয়া নাই, হাইপোক্যালেমিক কিন্তু, তার মানে পিএইচ বেশি মানে অ্যালকালোসিস। রেসপিরেটরি PO2 পিএইচ দেখার পরে কি দেখবো, PO2 এটাও বেশি আছে। তো আমরা বলছিলাম যদি বেশি থাকে এবং কম থাকে তাহলে রেসপিরেটরি কম্পোনেন্ট, কিন্তু এখানে বেশি আছে আবার এটাও বেশি আছে, PCO2 বেশি আছে, তার মানে এটা রেসপিরেটরি কম্পোনেন্ট না। তো আমি কি দেখবো, দেখবো হচ্ছিল তার বাইকার্বনেট, এটা দেখবো যে এটাও বেশি আছে। যদি পিএইচ বেশি থাকে, বাইকার্বনেট বেশি থাকে, তাহলে এটা মেটাবলিক কম্পোনেন্ট। তো এটা হলো মেটাবলিক অ্যালকালোসিস। মেটাবলিক অ্যালকালোসিস কোনো হাইপোক্সিয়া নাই, হাইপোক্যালেমিয়া আছে, বেজ এক্সেস তো আছেই, এবং হাইপোক্যালসিয়ামিয়া আছে। তাহলে এটা হচ্ছিল মেটাবলিক অ্যালকালোসিস উইথ হাইপোক্যালেমিয়া উইথ হাইপোক্যালসিমিয়া। তারপরে তো তোমার আমাদের যে ক্লিনিক্যাল কন্ডিশনগুলো, এইগুলো কেন হয়, হাইপোক্যালসিমিয়া কেন হয়েছে, টিটানি আসতে পারে, টিটানি কেন হয়, এই কোয়েশ্চেনগুলো থাকতে পারে। তাহলে এই হচ্ছে মোটামুটি এটার প্রশ্নটা আর কি। তারপরে একটা প্রশ্ন এরকম আসতে পারে যে এখানেও 40 ইয়ার্স এবং ফিমেল, ইয়াং ফিমেলদের হলো একটা গোলস্টোন নিয়ে আসছে। উনি অ্যাংশাস বলছে, অ্যাংশাস, নিউট্রিশন বিলো এভারেজ, আর হেপাটাইটিস গুড বাট লুজিং আর ওয়েট। থাইরয়েড বলছে বড়, থাইরয়েড বলছে এনলার্জ, এবং তার লিড লেগ আছে, লিড রিট্রাকশন আছে। মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলার বলে নাই, এবং কনস্টিপেশনের কথা বলছে। TSH 2.1 মিলিমিটার পার লিটার, T3 14 nmol পার লিটার, T4 12 মাইক্রোমোল পার লিটার। আমি যদি এই ভ্যালুগুলো নাও জানি, তারপরেও কিন্তু যে সিনারিও দিচ্ছে যে হেপাটাইট ভালো, ওয়েট লস আছে, নিউট্রিশন কম, থাইরয়েড এনলার্জ, লিড লেগ লিড রিট্রাকশন আছে, তার মানে হচ্ছে হলো তার আই চেঞ্জেস আছে, এবং বোঝাচ্ছে এটা হাইপার থাইরয়েডের অবস্থা করে, এবং থাইরোটক্সিকোসিসের ফিচারও কিন্তু আছে। তো টক্সিক ফিচার আছে এবং তার হাইপার থাইরয়েডের ফিচার কিন্তু আছে। মনে করেন আমি এই যে থাইরয়েড TSH এর নর্মাল লেভেল আমরা জানলাম না, এটা যদি আমরা 0.3 থেকে 3.5 মিলি ইউনিট নর্মাল লেভেল আছে, এটা নর্মাল, ঠিক আছে। T3 হচ্ছে হলো 10 to 30, এটাও নর্মাল থেকে না, এটা বেশি আছে T3, ঠিক আছে। আর T4 লেভেলটা হচ্ছে 7.5 পর্যন্ত, 3.5 থেকে 7.5, এটাও বেশি আছে। তার মানে কি, তার T3 T4 বেশি, TSH নর্মাল আছে বা কম থাকতে পারে TSH। তাহলে এই হচ্ছে হলো হাইপার থাইরয়েড, সাথে কি টক্সিসিটি, এবং এটা হচ্ছে হলো ইউজুয়ালি টক্সিসিটি। এবং আমরা জানি আই চেঞ্জেসগুলো ইউজুয়ালি প্রাইমারি থাইরয়েডটক্সিকোসিস বেশি থাকে। তাই আমি বলে যদি দেই হাইপার থাইরয়েড পেশেন্ট গয়টার আছে, এটা হলো গল স্টোন উইথ গয়টার, অথবা প্রাইমারি থাইরয়েডটক্সিকোসিস উইথ হাইপার থাইরয়েড স্টেট। এই হচ্ছে তার ডায়াগনোসিস। অনেকগুলো পয়েন্ট এখানে আসবে। টু প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, তাহলে গল স্টোন করার আগে, অপারেশন করার আগে আমাকে অবশ্যই তার টক্সিসিটি কমাতে হবে, তার ইউথাইরয়েড করতে হবে, এবং এটা তার প্রিপারেশন, কার্বিমাজল, তারপরে প্রোপানল বা ইথাইরোইউরাসিল, তারপরে লোগল থাইরয়েড আয়োডিন, এগুলো দিয়ে কিন্তু তাকে লোগল আয়োডিন দিয়ে আমাদের এগুলো ম্যানেজ করতে হবে, না হলে থাইরয়েডটক্সিক ক্রাইসিস হবে বা থাইরয়েড স্টর্ম হবে। তো এই হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আসার মতো আমি ডিসকাস করছি। এছাড়াও কিন্তু কিছু জিনিস প্র্যাকটিস, যেমন GCS স্কোর, GCS স্কোরটা কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করা উচিত। হ্যাঁ, GCS স্কোরটাকে আমাকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, যে আমরা জানি আই, তারপরে মোটর মুভমেন্ট, ভার্বাল রেসপন্স, এটা দিয়ে কিন্তু ভাব করতে হবে। আসতে পারে যে একটা সিনারি দিয়ে দিল, এটা আই ওপেনিং, পেইনে আই ওপেনিং করে, তারপরে পেইনে রেসপন্স করে, কিংবা তার কোনো ধরনের কোনো মোটর মুভমেন্ট নাই, অথবা অ্যাবনর্মাল ফ্লেকশন হয়, তাহলে এটা GCS স্কোর কত, এটা একটা কোশ্চেন হবে। নটিংহাম প্রগনোস্টিক ইন্ডেক্স, ঠিক আছে, এটা আমরা জানি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এই ইন্ডেক্সটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এটাতে বলতে পারে যে নটিংহাম প্রগনোস্টিক ইন্ডেক্স কত। আমরা জানি, আমরা ওই যে টিউমার সাইজ, তার হলো লিম্ফ নোড স্ট্যাটাস এবং গ্রেড, এই তিনটা দিয়ে এই প্রগনোস্টিক ইন্ডেক্সটা আমরা করি। তো এটা দিতে পারে। এবং ওপেন টিবিয়া ফিবুলার ফ্র্যাকচারের যে ক্লাসিফিকেশনটা, গাস্টিল অ্যান্ডারসন যে ক্লাসিফিকেশনটা আছে না, 1 2 3, 3 আবার ABC, এটা অনেক সময় দিতে পারে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমার নিজের সাজেশন, বা আমার নিজে একটু বুঝি আর কি, যে একটু এই লেভেলে আমাদের জানা প্রয়োজন।
আশা করি এই ক্লাসটা তোমরা মাথার উপর দিয়ে যায় নাই, মোটামুটি বোঝার চেষ্টা করেছো, বোঝাইতে পারছি, একে সক্ষম হয়েছি। তো নেক্সট ক্লাস শেষের পথে, নেক্সট ক্লাস স্বাগতম জানিয়ে আমি আমার ক্লাস শেষ করতেছি। যার যদি কোনো কোয়েরি থাকে রিগার্ডিং ডেটা ইন্টারপ্রিটেশন অথবা এমন কোন ডেটা থাকে যেটা তোমার ইন্টারপ্রিটে কষ্ট হচ্ছে, আমার ইমেইলে তোমরা অবশ্যই দিতে পারো, অথবা আমার পেজের ডেসক্রিপশন বা যে কোনো জায়গাতে আমরা কমেন্টে আমাকে বলতে মেনশন করে আমাকে বলতে পারো। আই উইল ট্রাই টু গিভ অ্যান্সার। So thank you very much for watching. Best of luck.